নমস্কার বন্ধু। আজ হোমিওপ্যাথির বেদ, পুরাণ, আপনারা যাই বলুন না কেন, গীতা, মহাভারত, আপনারা যে নামে আখ্যায়িত করুন না কেন, হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে গেলে যে গীতা, বেদ, পুরাণ, মহাভারতের প্রয়োজন হয় তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। অর্গানন অফ মেডিসিন এমন এক পুস্তক যেটা যদি আপনি ভালোভাবে অধ্যয়ন না করবেন তাহলে হোমিওপ্যাথির চুলচেরা যে বিশ্লেষণ এবং হোমিওপ্যাথির অ্যাকচুয়াল যে এসেন্স, হোমিওপ্যাথির যে নির্যাস, হোমিওপ্যাথি যে কতটা সুন্দর মানব সমাজের জন্য, সে সম্পর্কে আপনি সম্পূর্ণ অন্ধকারে থাকবেন। যেমন নাকি আমাদের যে ধর্মীয় পুস্তক আছে, গীতা, বেদ, পুরাণ, উপনিষদ, এগুলো না জানলে যেমন সমাজ জীবনকে সুন্দর করা যায় না, ঠিক একইভাবে যদি আপনি হ্যানিম্যান রচিত অর্গানন অফ মেডিসিন ভালো করে না বুঝবেন, না পড়বেন, না প্রয়োগ করবেন নিজের প্র্যাকটিসে, তাহলে কিন্তু আপনি ভালো ডাক্তার, বড় ডাক্তার আপনি হতে পারবেন না। এটা হ্যানিম্যান বলছেন। যার জন্য হ্যানিম্যানকে বারবার একের পর এক অর্গানন অফ মেডিসিনের এডিশন করতে হয়েছে এবং সর্বশেষ 6ষ্ঠ এডিশন আমরা হাতে পেয়েছি। তো আসুন অর্গানন অফ মেডিসিনে কি আছে আমরা একটু দেখব। আজ আমি খুব এসেন্সিয়াল যে অ্যাফরিজম নিয়ে আলোচনা করব পরীক্ষার্থীদের জন্য, BHMS পরীক্ষার্থীদের জন্য বা অন্যান্য হোমিওপ্যাথি ছাত্রদের জন্য, এবং যারা পিপাসু, যারা হোমিওপ্যাথির জ্ঞান অর্জন করতে চান, হোমিওপ্যাথি নিয়ে চর্চা করতে চান, তাদের জন্য খুবই মূল্যবান হবে বলে আমি মনে করি। তো অবশ্যই এটা এক্সাম পারপাসে খুবই প্রয়োজন হয়। আপনারা যারা হোমিওপ্যাথি পড়াশোনা করে এসছেন, যারা পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে হ্যানিম্যানের অ্যাফেরিজম নাম্বার 2 নম্বর অ্যাফেরিজম ভাইভাতে কিন্তু প্রচণ্ডভাবে আসবে। এক্সামিনার কিন্তু আপনাকে অ্যাফেরিজম নাম্বার 2 থেকে কোশ্চেন জিজ্ঞাসা করবেন এবং অ্যাফেরিজম নাম্বার 2কে রিটিনে ব্রড কোশ্চেন হিসেবেও দেওয়া হয়। তাই আজকে আমরা অ্যাফেরিজম নাম্বার 2কে পুঙ্খানুপুঙ্খরূপে একটু আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটা স্কিপ করবেন না, একটু বড় হতে পারে, যেহেতু ছাত্রদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য এই ভিডিও আজকে আমি উপস্থাপনা করছি, তাই মোটে স্কিপ করবেন না, মন দিয়ে শুনুন এবং নোট ডাউন করুন। তাহলে 1 নম্বর অ্যাফেরিজমে কি ছিল? 1 নম্বর অ্যাফেরিজমে ছিল দ্য মিশন অফ এ ফিজিশিয়ান। দ্য মিশন অফ এ ফিজিশিয়ান। আপনি একজন চিকিৎসক, আপনার মিশন কি হবে, এই নিয়ে আমরা বিস্তারিত ভিডিও তৈরি করব আগামী দিনে। আজকে যেটা করছি সেকেন্ড অ্যাফেরিজম, তার বিষয়বস্তু কি আছে, তার হেডলাইনে আমরা কি বলতে পারি? তার হেডলাইন হচ্ছে দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর। তাহলে এখানে হ্যানিম্যান আইডিয়াল অফ কিওর বলতে পারতেন, কিন্তু তিনি এর আগে একটা অ্যাডজেক্টিভকে প্রয়োগ করলেন, দ্য হাইয়েস্ট। তাহলে দ্য হাইয়েস্ট আর আইডিয়াল অফ কিওর দুটোর তফাৎ হচ্ছে, আইডিয়াল অফ কিওর হচ্ছে যে কিওর মানে আমরা জানি যে তার সম্পূর্ণ নিরাময়। তার আইডিয়াল কি হবে, আদর্শ নিরাময়ের নিয়মাবলী কি হবে, এটা হচ্ছে আইডিয়াল অফ কিওর। তার আগে তিনি একটা অ্যাডজেক্টিভকে ব্যবহার করলেন, দ্য হাইয়েস্ট। অর্থাৎ উনি বলছেন যে শুধুমাত্র নিরাময় করলে হবে না, সেই নিরাময়টা হতে হবে দ্য হাইয়েস্ট, সর্বোচ্চ ডিগ্রিতে, সর্বাপেক্ষা বড় ডিগ্রিতে। অর্থাৎ সর্বাপেক্ষা সবচেয়ে ভালো পদ্ধতি যেটা আছে সেই পদ্ধতি অ্যাডপ্ট করে আপনি যদি আরোগ্য লাভ করতে পারেন, আরোগ্য দিতে পারেন পেশেন্টকে, সেটাই হবে আদর্শ হোমিওপ্যাথি চিকিৎসা, যেটা সম্পর্কে পথ নির্দেশিকা তিনি আমাদের এই অ্যাফেরিজম নাম্বার 2তে দিচ্ছেন। তা এর আলোচনা করার আগে আমি খুব ধীরে ধীরে অ্যাফেরিজম নাম্বার 2টাকে আপনাদের সামনে একটু পড়ার চেষ্টা করছি। আমি আমার এই ভিডিওতে অ্যাফেরিজম নাম্বার 2টা আপনাদের সকলের জ্ঞাতার্থে অবশ্যই পোস্ট করে দেব, জুড়ে দেব। এখন আমি একটু ভালো করে
ধীরে ধীরে পড়ি, আপনারা মন দিয়ে শুনুন, তারপরে ব্যাখ্যা করছি। The highest ideal of cure is rapid, gentle and permanent. কি বললাম? The highest ideal of cure is rapid, gentle and permanent restoration of the health. ঠিক আছে? এরপর বলছেন or removal and annihilation of the disease in its whole extent in the shortest, most reliable and most harmless way on easily comprehensible principles. অনেকগুলো কথা স্যার বলে ফেলেছেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান এই অ্যাফরিজমে অনেক অনেক মূল্যবান মণিমাণিক্য খচিত রত্ন তিনি আমাদের এখানে বলে ফেলেছেন। আমরা যদি প্রত্যেকটা শব্দকে ধীরে ধীরে এর ইনার এসেন্স, ইনার মিনিং যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা দারুণ দারুণভাবে হোমিওপ্যাথির অ্যাচিভমেন্ট করতে পারবো। তাহলে চলুন, প্রথম কি বলছেন? উনি বলছেন হেডিংয়ে, দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর ইজ র্যাপিড। তাহলে হোয়াট ইজ র্যাপিড? র্যাপিড বলতে এখানে কি বুঝি? আমরা যদি র্যাপিডের ডিকশনারি মিনিং করি, র্যাপিড মানে দ্রুত। তাহলে এটাকে আবার বলার কি প্রয়োজন ছিল হ্যানিম্যানের? র্যাপিড। তাহলে এই র্যাপিড শব্দটার পেছনে ওনার উদ্দেশ্য কি ছিল? উনি কি বোঝাতে চেয়েছিলেন? এই কি বোঝাতে চেয়েছিলেন প্রতিটি শব্দের সঙ্গে, এটাই আমাদের বোঝার বিষয়। দেখুন, এখানে র্যাপিড বলতে উনি বোঝাতে চেয়েছেন দ্রুত। কি দ্রুত? না, আরোগ্য লাভ হবে দ্রুত। কেন দ্রুত? কেন উনি মনে করাচ্ছেন? পেশেন্ট রোগগ্রস্ত জন্যেই আপনার কাছে এসছে, ডাক্তারবাবুর কাছে এসছে। আর রোগ যখন হয়, তাহলে রোগ কষ্টদায়ক। এমন কোনো পৃথিবীতে রোগ নেই যেটা খুব আরামদায়ক। তাহলে পেশেন্ট তার সাফারিংস নিয়ে, তার কষ্টাবলী নিয়ে অলরেডি সে কষ্ট পাচ্ছে। সেই কষ্টের নিরাময়ের জন্য আপনার কাছে বা আমার কাছে, অর্থাৎ ডাক্তারবাবুর কাছে এসছে। তাহলে আমাদের ফিজিশিয়ানদের বা ডাক্তারবাবুদের উচিত কি হবে? না, অতীতে যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটাকে যত তাড়াতাড়ি সম্ভব নিবারণ করা বা মিটিয়ে দেওয়া, এটা হচ্ছে আমাদের ডিউটি। দিস ইজ দ্য ডিউটি অফ এ ফিজিশিয়ান। তাই হ্যানিম্যান আমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছেন যে দেখো বাপু, পেশেন্ট কিন্তু অতীতে কষ্ট পাচ্ছে, রোগের যন্ত্রণা, রোগের জ্বালা, রোগের ব্যথা, রোগের কষ্টতে কষ্ট পাচ্ছে। তোমার শরণাপন্ন হয়েছে, অর্থাৎ একজন হোমিওপ্যাথ ডাক্তারের কাছে শরণাপন্ন হয়েছে। তুমি কিন্তু তাকে আর বেশি কষ্ট দিও না, তুমি কিন্তু তোমার আরোগ্য লাভের জন্য বেশি সময় তার কাছ থেকে নিও না। তুমি যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি তাকে আরোগ্য লাভ করিয়ে দাও। এই কথাটা বোঝানোর জন্য, এই কথাটা আমাদের স্মৃতিতে রাখার জন্য, প্র্যাকটিসে প্রয়োগ করার জন্য উনি এই শব্দটা প্রয়োগ করেছেন র্যাপিড। বুঝতে পেরেছি? নেক্সট যে শব্দটা বলছেন সেটা বলছেন জেন্টল। জেন্টল, জেন্টল মানে মনোরম, আরামদায়ক, সান্ত্বনাদায়ক, কষ্টবিহীন। তাহলে বাপু, ওই পেশেন্টটা কিন্তু কষ্ট নিয়ে তোমার কাছে এসছে। তোমার প্রথম ডিউটি যত তাড়াতাড়ি পারো ওকে রিলিফ দাও। সেকেন্ড, এই রিলিফ দেওয়ার জন্য এমন কোনো পদ্ধতি তুমি অবলম্বন করো না যাতে পেশেন্টের কষ্ট আরে বাড়ে। যাতে এমন পদ্ধতি তুমি তাড়াহুড়ো করে করো না বা তাকে এমন চিকিৎসা দিও না যার জন্যে তার কষ্ট যেটা চলছে সেটা আরও বাড়ে এবং পেশেন্ট অনুভব করে, ওরে বাবারে কী পদ্ধতিতে এলাম, কোন ট্রিটমেন্টের পদ্ধতিতে এলাম, কোন ডাক্তারবাবুর কাছে এলাম, কোন হোমিওপ্যাথি নামক সাবজেক্টের কাছে এলাম যে আমার যা কষ্ট চলছিল সেই কষ্টগুলো আরও বেড়ে গেল। তাই না? এই কথাটা তাকে বলতে হয়েছে কেন? কারণ অর্থোডক্স স্কুল, মডার্ন যে স্কুল, মডার্ন ট্রিটমেন্ট, এনসিয়েন্ট ট্রিটমেন্ট, হ্যানিম্যানের আমলের ট্রিটমেন্ট, সেগুলোতে যদি আমরা দেখি
সেই সময়ের যে ডাক্তারবাবুরা যে চিকিৎসা পদ্ধতি নিয়ে গর্ব করতেন, আজও তার রেশ রয়েছে, আজও তারা গর্ব অনুভব করে। তাদের একটা দুটো উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। সেই সময় যদি প্রেশার খুব হাই হয়ে যেত, তাহলে লিচিং পদ্ধতিতে ছিল, অর্থাৎ আমাদের যে আর্টারি আছে সেই আর্টারির মধ্যে জোঁক, বড় বড় জোঁক, সেই জোঁকগুলোকে লাগিয়ে দেওয়া হতো। জোঁকগুলো রক্ত পান করতো, যেই রক্তের ভলিউম এবং প্রেশার কমে যেত, জোঁকটা তলায় পড়ে যেত, প্রেশার অটোমেটিক্যালি কমে যেত। কিন্তু এই যে কষ্টদায়ক পদ্ধতি, এই যে লিচিং প্রসেস, তার জন্য যে আলসার তৈরি হতো, তার জন্য যে জ্বালা তৈরি হতো, তার জন্য যে কষ্ট তৈরি হতো, এটার জন্যে পেশেন্টকে দীর্ঘদিন আবার ট্রিটমেন্ট নিতে হতো এবং ভুগতে হতো। সাময়িকভাবে প্রেশার কিন্তু কমে যেত, কিন্তু দীর্ঘস্থায়ী সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু তৈরি হতো। আমরা আর কি দেখেছি? বিষাক্ত রক্ত, সেই রক্ত বার করার জন্য সিজার করে দেওয়া হতো, কেটে দেওয়া হতো, ভেনি সেকশন করে দেওয়া হতো, সেখান থেকে গল গল করে দূষিত রক্ত, কালো রক্ত বেরিয়ে যেত, পেশেন্টের রিলিফ হতো। সেই ঘাকে শুকানোর জন্য তাকে সেলাই করা হতো, আবার ওষুধপত্র খেতে হতো, দীর্ঘদিন তা নিয়ে ভুগতে হতো। আমরা দেখেছি সন্তান প্রসবের জন্য কি করা হতো না, ধাইমা বা এক্সপার্টেরা সেই প্রেগনেন্ট মহিলার পেটের উপরে পা দিয়ে দাপাদাপি করতো, হাত দিয়ে চাপাচাপি করতো, যার জন্য অনেক মা প্রেগনেন্ট আমলে, প্রেগনেন্সি পিরিয়ডে, সন্তান প্রসবের সময় অনেক মা এবং সন্তানের মৃত্যু ঘটেছে। এটা আমরা দেখেছি সে সময়, তাই না? বর্তমানে আমরা কি দেখছি? বর্তমানে দেখছি যে আপনার একটা টিউমার হয়েছে ব্রেস্টে বা সিস্ট হয়েছে, তো সেই টিউমারকে, সিস্টকে, ফাইব্রোমাকে, ফাইব্রয়েডকে নিরাময় করার জন্য অনেক ক্ষেত্রে তারা সেকশন বা সিজারের সাহায্য নিচ্ছে, অর্থাৎ ওই জায়গাটাকে কেটে সেই জিনিসটাকে বাদ দিয়ে দিচ্ছে। পেশেন্ট দীর্ঘদিন ধরে ভুগছে, পেশেন্ট রেগুলার তাকে ড্রেসিং করতে হচ্ছে, যন্ত্রণায় ছটপট করতে হচ্ছে, তাকে পেন কিলার খেতে হচ্ছে, তাই না? তাহলে এইরকম আরও প্রচুর উদাহরণ দেওয়া যায় আজকের মডার্ন সায়েন্স সহ অতীতের যে অর্থোডক্স স্কুলের যে ট্রিটমেন্ট ছিল। হ্যানিম্যান বলছেন আমরা কিন্তু তা করব না। আমরা পেশেন্টকে এমন এক জেন্টল, এক আরামদায়ক, এক মনোরম, এক সুন্দর ট্রিটমেন্ট দেব যাতে পেশেন্ট বুঝতেই পারবে না যে তার কোনো কষ্ট হচ্ছে। বুঝাতে পেরেছি? তাহলে আমরা কি বললাম? র্যাপিড, জেন্টল। তিনি এটা মনে করিয়ে দিচ্ছেন ট্রিটমেন্ট কিন্তু পার্মানেন্ট হতে হবে। তুমি এমন ট্রিটমেন্ট করো না যে এই মুহূর্তে তাড়াতাড়ি করে কষ্টবিহীনভাবে তাকে আমি রিলিফ দিয়ে দিলাম, রোগের যন্ত্রণা সব কমিয়ে দিলাম, কিন্তু দুদিন বাদে আবার কষ্ট ফিরে এলো, যেটা হ্যানিম্যানের আমলে হতো, যার জন্যই হ্যানিম্যান অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে কনভার্ট হলেন। তিনি দেখছিলেন যে রোগগুলো বারবার চলে যাচ্ছে, রোগ নিরাময় হচ্ছে, রোগ ভালো হয়ে যাচ্ছে, কিন্তু আবার ফিরে আসছে। তাই হ্যানিম্যান আমাদের আবার একবার সতর্ক করলেন যে তুমি এমন চিকিৎসা পদ্ধতি দেবে না যে চিকিৎসা পদ্ধতিতে ওই পেশেন্টটা আবার কষ্ট নিয়ে তোমার কাছে বা হোমিওপ্যাথির দরজায় আসে। তাই তুমি এমন ট্রিটমেন্ট দেবে যে যেটা আর কখনো কোনো দিন তোমার কাছে আসবে না, তাই না? তাহলে এই যে এইটুকুন দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউরের, এটা হচ্ছে একটা পার্ট। এই পার্ট মূলত কোথায় প্রযোজ্য? ভালো করে শুনুন। এই পার্ট মূলত অ্যাকিউট ডিজিজের জন্যই হ্যানিম্যান এখানে প্রথম শব্দগুলোকে প্রয়োগ করেছেন। আমি আর একবার পড়ি লাইনটা। তিনি বলছেন দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিউর ইজ র্যাপিড, জেন্টল অ্যান্ড পার্মানেন্ট রেস্টোরেশন অফ দ্য হেলথ। তাহলে আপনি পার্মানেন্ট কী করলেন? র্যাপিড করলেন, জেন্টেল করলেন, পার্মানেন্ট ট্রিটমেন্ট দিলেন, দিয়ে পেশেন্টের যে কষ্ট ছিল সেই আনইজি থেকে ইজি কন্ডিশনে নিয়ে এলেন, ডিজিজ থেকে কিওর কন্ডিশনে নিয়ে এলেন। এটা মূলত অ্যাকুট প্র্যাকটিসের জন্য আমাদের নির্দেশিকা। বুঝতে পেরেছি? এটা হচ্ছে ফার্স্ট পার্ট, 2 নম্বর অ্যাফোরিজমের ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে উনি কি আলোচনা করছিলেন? অরের পর থেকে একটা উনি এখানে অর প্রয়োগ করেছেন। এই অর যেটা প্রয়োগ করেছেন, এটা কাদের জন্য, কেমন ধরনের ট্রিটমেন্টের জন্য এটা প্রযোজ্য, সেটা একটু আলোচনা করে নিই, তার আগে একটু পড়ে নিই। এরপর বলছেন অর রিমুভাল অ্যান্ড অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট ইন দ্য
শর্টেস্ট, মোস্ট রিলায়েবল অ্যান্ড মোস্ট হার্মলেস ওয়ে। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্টে কি বললেন? তিনি বললেন যে রিমুভাল অ্যান্ড অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ, ওই রোগটাকে রিমুভ করতে হবে। কার কাছ থেকে রিমুভ করতে হবে? ভিকটিম, যে পেশেন্ট যে কষ্ট পাচ্ছে তার দেহ থেকে এই কষ্টটাকে দূর করতে হবে। এখানে কিসের কষ্ট? সোশ্যাল আসপেক্টে, ইমোশনাল আসপেক্টে, মেন্টাল আসপেক্টে এবং ফিজিক্যাল আসপেক্টে। শুধুমাত্র শরীর থেকে কষ্ট দূর করা নয়, একটা রুগীর, একটি মানবের যতগুলো ক্রাইটেরিয়া থাকা দরকার সুস্থ অবস্থায়, সুস্থ দেহ থাকা দরকার অর্থাৎ ফিজিক্যাল আসপেক্ট, একটি সুস্থ মানুষের সুন্দর মন থাকা দরকার অর্থাৎ মেন্টাল আসপেক্ট, একটা সুস্থ মানুষের ইমোশনগুলো সুস্থ থাকা দরকার, এবং একটি সুস্থ মানুষের সোশ্যাল যে বিহেভিয়ার আছে সেটাও সুস্থ থাকা দরকার। তাই তিনি বলছেন যে এই যে 4 গুণাবলী একটি সুস্থ মানুষের, এই 4 গুণাবলীকে তোমাকে ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ এই 4 গুণাবলী যেখানে নষ্ট হয়েছে সেগুলোকে রিমুভ করে তাকে এই 4 গুণাবলী, ফিজিক্যাল আসপেক্ট, মেন্টাল আসপেক্ট, সোশ্যাল আসপেক্ট অ্যান্ড ইমোশনাল আসপেক্টকে ফেরত দিতে হবে। তাই ইনি এখানে রিমুভাল শব্দটাকে প্রয়োগ করেছেন। আর কি বলেছেন? অ্যান্ড অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ। অ্যানিহিলেশন মানে দূর করা, রিমুভাল অ্যান্ড অ্যানিহিলেশন সমার্থক শব্দ। অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ, সেই ডিজিজটাকে অ্যানিহিলেট করতে হবে, দূর করতে হবে, সরিয়ে দিতে হবে, তাড়িয়ে দিতে হবে, তাকে মুক্তি দিতে হবে ডিজিজ থেকে। সেই জন্য উনি অ্যানিহিলেশন প্রয়োগ করেছেন। অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট। রিমেম্বার, হোল এক্সটেন্ট। হোল কেন প্রয়োগ করলেন? উনি হোল ছাড়াই ব্যবহার করতে পারতেন। এই অ্যাডজেক্টিভটা উনি কেন প্রয়োগ করলেন? হোল এক্সটেন্ট। তিনি বলতে পারতেন অ্যানিহিলেশন অফ দ্য ডিজিজ ইন ইটস এক্সটেন্ট। তিনি এখানে হোল বললেন। এখানে হোল এক্সটেন্ট বলতে পার্সন বা হিউম্যান বিইং অ্যাজ এ হোল, অ্যাজ এ হোল। উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। হ্যানিম্যান বলছেন উই ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। যেটা অর্থোডক্স স্কুল করে, সকল মডার্ন মেডিসিন করে কি, তারা ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, ভাইরাস সিমটমগুলোকে দূর করে দেয়। আমরা কিন্তু তা করি না। আমরা কিন্তু কোনো ডিজিজের চিকিৎসা করি না। আমরা হোল এক্সটেন্ট হিউম্যান এন্টিটি, ওই মানবটির, ওই রুগীটির, ওই রাম বলে যে রুগীটি, ওই শ্যাম বলে যে রুগীটি, আমরা শ্যামের বা রামের চিকিৎসা করি। আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাসের ট্রিটমেন্ট করি না। এই জন্য এখানে বলা হয়েছে হোল এক্সটেন্ট। যেটা আমি পূর্বে বলেছিলাম, এখানে হোল মানে ওই ব্যক্তিটির সোশ্যাল বিহেভিয়ার, ইমোশনাল বিহেভিয়ার, ফিজিক্যাল বিহেভিয়ার অ্যান্ড মেন্টাল বিহেভিয়ার, এই 4কে নিয়ে হচ্ছে হোল। এই পুরো হোলটাকে রিকভারি করে দিতে হবে। বুঝতে পেরেছি? সেই জন্য এখানে বলা হয়েছে ইন ইটস হোল এক্সটেন্ট। আশা করি ভাইভাতে স্যারেরা যদি জিজ্ঞাসা করেন এরকম সুন্দর আপনি উত্তর নিশ্চয়ই দিতে পারবেন। আর যদি এইরকম সুন্দর আপনি উত্তর দিতে পারেন, স্যার কিন্তু মোহিত হয়ে যাবে, এক্সামিনার কিন্তু মোহিত হয়ে যাবে। হ্যাঁ, এবং আপনি আগামী দিনে অনেক বড় ডাক্তার হবেন। কারণ এতটাই আপনি ইমোশনালি অর্গানন অফ মেডিসিনকে গ্রাব করেছেন। অর্গানন অফ মেডিসিনের এই 2 নম্বর অ্যাফিলিজমকে এত সুন্দরভাবে আপনি এনগালফ করেছেন যে মাস্টারমশাই মোহিত হয়ে যাবে, এবং এইটাই আগামী দিনে আপনার প্র্যাকটিস লাইফে প্রতিফলিত হবে। চলুন নেক্সট। তাহলে এটা আমরা করলাম সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্ট কি জন্য করা হয়েছে? হ্যানিম্যান এখানে অর দিয়ে সেম কথা, প্রায় কম বেশি সেম। উনি প্রথম পার্টে বলেছিলেন, কি বলেছিলেন? উনি প্রথম পার্টে বলেছেন র্যাপিড, আর এখানে বললেন শর্টেস্ট। প্রায় সমার্থক সত্য। তাহলে র্যাপিড আর শর্টেস্টের তফাৎ কি? র্যাপিড বলেছিলেন অ্যাকুট পেশেন্টের জন্য কষ্ট পাচ্ছে, র্যাপিড ট্রিটমেন্ট করো, র্যাপিড কিওর করে দাও। আর এখানে ক্রনিকের জন্য, ক্রনিক পেশেন্টের জন্য, ক্রনিক রুগীদের জন্য ইনি এই সেকেন্ড পার্টকে ব্যবহার করেছিলেন, যেখানে উনি বলেছিলেন ইন দ্য শর্টেস্ট, মোস্ট রিলায়েবল অ্যান্ড মোস্ট হার্মলেস ওয়ে। তাহলে শর্টেস্ট ক্রনিক রোগ, হ্যাঁ,
ক্রনিক রোগ আমরা জানি যে দীর্ঘদিন ধরে যদি ভোগে, যেখানে মায়াজম ইনভলভ হয়েছে, যেখানে জিন ইনভলভ হয়েছে, যেখানে ফ্যামিলি হিস্ট্রি, পাস হিস্ট্রি, এগুলো আমরা পড়বো আগামী দিনে, আমরা জানবো আগামী দিনে। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন, তথাপি আমরা আলোচনা করে নেব। আমারও শিক্ষা হবে, আপনাদেরও শিক্ষা হবে। তাহলে যেখানে ফ্যামিলি হিস্ট্রি জড়িয়ে আছে, যেখানে মায়াজম জড়িয়ে আছে, যেখানে অতীতের অনেক ঘটনাবলী, ওই পদ্ম পাতায় যেমন জল পড়লে বিন্দুমাত্র হাওয়া লাগলে যেমন জল দুলতে থাকে, তেমনি ওই হিউম্যান এন্টিটির শরীরে অদ্যাবধি, জন্মের দিন থেকে অদ্যাবধি যা যা ঘটনা ঘটেছে সেই নিয়েই কিন্তু ওই রুগী, অর্থাৎ রুগীর নাম যদি রাম হয়, তাহলে জন্মের দিন থেকে আরম্ভ করে আজ অবধি যা যা ঘটনা ওর শরীরে ঘটেছে, ওর সঙ্গে ঘটেছে, সব নিয়েই কিন্তু ওই রাম। বুঝতে পেরেছি? তাহলে রামকে কি করতে হবে? রাম যখন অসুস্থ হয়েছে, তাহলে সেই রামকে সুস্থ করতে গেলে আপনি এমন পদ্ধতি অ্যাডপ্ট করবেন, এমন শিক্ষাকে অ্যাডপ্ট করবেন যেটা হবে খুব শর্টেস্ট। এমনি ক্রনিক ডিজিজ দীর্ঘদিন ধরে ভুগছে, আবার আপনার ট্রিটমেন্টের জন্য আপনি দীর্ঘ বছর সময় নিলেন, দীর্ঘ মাস, দীর্ঘদিন সময় নিলেন, তাই না? তাহলে পেশেন্টের কষ্ট কিন্তু বেড়ে যাবে, পেশেন্ট ধৈর্য রাখতে পারবে না, আপনার পদ্ধতি থেকে সরে যাবে। আপনার থেকে সরে যাওয়ার অর্থ হোমিওপ্যাথি থেকে সরে যাওয়া, যেটা আমাদের জন্য খুবই লজ্জার, যেটা হ্যানিম্যানের জন্যে খুবই দুঃসংবাদ। উনি বেঁচে থাকলে কষ্ট পেতেন, ওনার আত্মা কষ্ট পাবে যদি আমরা তার নির্দেশিত পথে না চলি। অর্থাৎ ক্রনিকের ক্ষেত্রে যদি শর্টেস্ট ট্রিটমেন্ট আমরা দিতে না পারি, তাহলে ওনার আত্মা কষ্ট পাবে, পেশেন্টটি তো কষ্ট পাবেই পাবে, আপনিও কষ্ট পাবেন। ওকে, তাহলে আমি শর্টেজ বোঝাতে পেরেছি। নেক্সট হচ্ছে মোস্ট রিলায়েবল। মোস্ট রিলায়েবল, আরে আপনাকে বিশ্বাস করতে হবে তো, আপনাকে তো বিশ্বাস করতে হবে একজন ডাক্তার হিসেবে। আপনাকে বিশ্বাস করার জন্য তো রুগী এসছে, আপনার পদ্ধতিকে বিশ্বাস করতে হবে। তাহলে বিশ্বাসের জন্য কি আছে হোমিওপ্যাথির কাছে? কোন সম্পদ, কোন জোর আছে? কারণ হোমিওপ্যাথি ডিপেন্ডস আপন নেচারস ল। হোমিওপ্যাথি প্রকৃতির উপর দাঁড়িয়ে আছে। প্রকৃতিতে যখন সূর্য ওঠে, তখন 100 ওয়াটের বাল্বকে যেমন দেখা যায় না, একটা বনে ছাগল যেমন বাঘের কাছে হেরে যায়, অর্থাৎ ছাগল দুর্বল, বাঘ শক্তিশালী, তাই না? ঠিক তেমনি 100 ওয়াটের বাল্ব দুর্বল, সূর্য তার চেয়ে বেশি শক্তিশালী। হ্যানিম্যানের কথায় যদি বলি, তিনি বলছেন যে এ উইকার ডায়নামিক অ্যাফেকশন ইজ পার্মানেন্টলি এক্সটিংগুইজড বাই এ হায়ার ডায়নামিক অ্যাফেকশন। অর্থাৎ ডায়নামিক প্লেনে প্রকৃতি থেকে যে রোগ এসছে, সেই রোগটি চলে যাবে যদি আমরা আর্টিফিশিয়ালি ওষুধ দিয়ে তার চেয়ে, তিনি বিশ্বাস করে আপনার কাছে এসছেন, কিন্তু আপনি যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করেন সেই পদ্ধতিটার উপর তার বিশ্বাস থাকতে হবে তো। সেই পদ্ধতির উপর বিশ্বাস থাকবে, কারণ হোমিওপ্যাথির প্রকৃতির যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উপর চলে, তাই একে বলা হয় নেচারস ল। কিন্তু সোকল মডার্ন মেডিসিন, অর্থোডক্স স্কুল, তাদের কোনো ফিক্সড কোনো প্রিন্সিপাল নেই, তাদের কোনো নির্দিষ্ট নিয়মাবলী নেই। বিভিন্ন রকম প্যাথিকে তারা অ্যাডপ্ট করেছে, বিভিন্ন প্যাথির কাছ থেকে ধার করে তারা তাদের পদ্ধতি নির্বাচিত করেছে, যার জন্যে তাদের পদ্ধতি যতটা সহজে মানুষ গ্রহণ করতে পারে, তার চেয়ে অনেক বেশি সহজে হোমিওপ্যাথির নীতিকে গ্রহণ করতে পারে। দ্যাট ইজ রিলায়েবল, নীতির দিক দিয়ে রিলায়েবল। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনি যে পদ্ধতিতে ওষুধ দিচ্ছেন, সেই পদ্ধতি হ্যানিম্যানের নির্ধারিত যে নীতি আছে, নেচারস ল, সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টা, সেই নীতিকে মেনে চলার জন্যে পেশেন্টও আপনাকে, আপনার ওষুধ দেওয়ার পদ্ধতিকে এবং প্যাথিকে বিশ্বাস করে। দ্যাট ইজ রিলায়েবল। নেক্সট যে পয়েন্টের কথা আমরা বলবো ক্রনিক ডিজিজ ট্রিটমেন্ট করার জন্য, সেটা হচ্ছে মোস্ট হার্মলেস ওয়ে। মোস্ট হার্মলেস ওয়ে। নিশ্চয়ই একটা পেশেন্ট কষ্ট নিয়ে এসছে, সে আশাই করবে যে আমি পদ্ধতিতে যাব, এমন ডাক্তারবাবুর কাছে যাব, এমন সিস্টেমে যাব যেন আমি বেশি আর কষ্ট না পাই, আমার যে কষ্ট চলছে সেই কষ্টটা যেন না বাড়ে। তাহলে এটা চাওয়া তার অন্যায় নয়, ঠিক আছে না? হোমিওপ্যাথিতে কোনো রকম অপারেশন,
কোনো রকম স্ট্যাগনেশন, কোনো রকম জীবনের চলমান ছন্দের কোনো বাধার সৃষ্টি না করে সেফ হোমিওপ্যাথি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাল, অর্থাৎ রোগ লক্ষণের সঙ্গে হোমিওপ্যাথি ওষুধের রোগ লক্ষণের ম্যাচিং করে মিলিয়ে ওষুধ দেওয়া হয় এবং তার ফলে পেশেন্ট ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। দ্যাট ইজ আমরা বলতে পারি হার্মলেস ওয়ে। কিন্তু সকল অ্যালোপ্যাথি সিস্টেমে সার্জারি করতে হয়, কেমোথেরাপি দিতে হয়, স্ট্যাগনেট করতে হয়, কেটে বাদ দিতে হয়, নানান কাজ, কোনো জায়গায় পুড়িয়ে দিতে হয়, কোনো জায়গায় ভেনিসেকশন করতে হয়, কোনো জায়গায় গলার মধ্যে পাইপ ঢুকিয়ে দিতে হয়, কোনো জায়গায় এমআরআই মৃত্যুর পথে তাকে ঠেলে দিতে হয়। এরকম নানান কঠিন পদ্ধতির মধ্য দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পন্ন হয়। বুঝতে পেরেছি? তাহলে এই ছিল সেকেন্ড পার্ট। যে সেকেন্ড পার্টে কী ছিল? সেকেন্ড পার্টে ছিল শর্টেস্ট, মোস্ট রিলায়েবল অ্যান্ড মোস্ট হার্মলেস ওয়ে, দ্য হাইয়েস্ট অফ কিউরের লাস্ট পার্ট। সেই লাস্ট পার্টে কি আছে? ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল। তাহলে আমরা কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল এতক্ষণ আমরা আলোচনাই করেছি। খুব ইজিলি মানে খুব সহজে, কম্প্রিহেন্সিবল মানে গ্রহণযোগ্য যে নীতি বা পদ্ধতি। ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল অর্থাৎ যে নীতিতে আপনি ট্রিটমেন্ট করছেন সেই নীতিটা একটা পেশেন্টের পরিবার, একটি সমাজ যেন খুব সহজেই গ্রহণ করতে পারে, খুব সহজেই যেন বুঝতে পারে যে আমার যে পেশেন্ট, আমার বাড়ির যে সদস্য অসুস্থ হয়েছে তার প্রতি এই জাতীয় ট্রিটমেন্টটি চলছে। তাহলে আমরা দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিওরের যে বিভিন্ন পার্ট বা ফেজ সেগুলোকে আমরা জানলাম। আমি এক নজরে অ্যাট এ গ্ল্যান্স একটা স্কেচ করে আপনাদেরকে এটাকে বোঝানোর চেষ্টা করছি 1-2 মিনিটের মধ্যে। যে দেখুন, হ্যানিম্যানের অ্যাফোরিজম নম্বর 2-তে আছে দ্য হাইয়েস্ট আইডিয়াল অফ কিওর, দ্যাট ইজ আইডিয়ালিজম ইন মেডিসিন। মেডিসিনের আইডিয়ালিজম কি হবে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে অ্যাকুট ফেজ, একটা হচ্ছে ক্রনিক ফেজ। অ্যাকুট ফেজের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হচ্ছে বা আলোচনায় আনতে হচ্ছে সেটা হচ্ছে রেস্টোরেশন অফ হেলথ। অ্যাকুট ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে রেস্টোরেশন অফ হেলথ, অর্থাৎ স্বাস্থ্যকে পুনরুদ্ধার করা, যা ছিল সেই জায়গা থেকে তাকে ব্যাক করিয়ে দেওয়া, অসুস্থতা থেকে সুস্থতা দেখা, তাহলে ডিজিজ থেকে ইজ পজিশনে নিয়ে যাওয়া। তার জন্য আমরা যে 3টে পদ্ধতিকে অ্যাডপ্ট করেছিলাম, দ্যাট ইজ র্যাপিড, জেন্টল এবং পার্মানেন্ট। বোঝা গেছে? ভাই কিন্তু এইভাবে আপনাকে প্রশ্ন করবে, ভাইভাতে কিন্তু আপনাকে এইভাবেই উত্তর দিতে হবে, ঠিক আছে? আর সেকেন্ড ফেজ হচ্ছে ক্রনিক ডিজিজের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি হয়েছে? সেক্ষেত্রে আমাদের টার্গেট হচ্ছে রিমুভাল অফ ডিজিজ ইন ইটস হোল এক্সটেন্ট, অর্থাৎ মায়াজমেটিক ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। এখানে আপনাকে মায়াজমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। অ্যাকুটের ক্ষেত্রে কিন্তু এটা বলা হয়নি। ক্রনিকের ক্ষেত্রে বলা হয়েছে, সেকেন্ড ফেজে বলা হয়েছে যে ইন ইটস হোল এক্সটেন্ট। হোল মানে আপনাকে ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, আপনাকে পাস হিস্ট্রি নিতে হবে, আপনাকে মায়াজম নিতে হবে, তার ডিজায়ার অ্যাভারশন নিতে হবে, অ্যাগ্রাভেশন অ্যামুলেশন নিতে হবে, অর্থাৎ টোটাল অ্যাজ এ হোল মডালিটিসকে নিয়ে পূর্ণ পেশেন্টের কষ্টগুলিকে ফেরত দিতে হবে আগের অবস্থায়, ঠিক আছে? এর জন্য আমরা কিসের 3টে সাহায্য নিয়েছি? দ্যাট শর্টেস্ট টাইম, সময়টা হবে খুবই সংক্ষিপ্ত, মোস্ট রিলায়েবল ওয়ে, যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করবেন সেটা হবে মোস্ট রিলায়েবল, এবং থার্ড বা লাস্ট হচ্ছে মোস্ট হার্মলেস ওয়ে। বোঝা গেছে? এবং সর্বোপরি আপনি যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করছেন, যে চিকিৎসা পদ্ধতি দিচ্ছেন, সেটা হচ্ছে ইজিলি কম্প্রিহেন্সিবল প্রিন্সিপাল। ওকে, দিস ইজ অল অ্যাবাউট অ্যাফোরিজম নম্বর 2। তাহলে বন্ধু, বারবার করে এটা শুনুন, বুঝুন, এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার মতামত আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা আপনার জন্যে, ছাত্রদের জন্য, চিকিৎসকদের জন্য, হোমিও অনুরাগীদের জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ বা লাইক করবেন, প্রচুর করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং
অবশ্যই আমার ছোট্ট চ্যানেল ডক্টর এম কে রয় হোমিওপ্যাথকে আপনি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব শুধু নয়, যে বেল আইকন আছে সেই বেল আইকনকে হিট করবেন বা অন করে রাখবেন, যাতে এইরকম ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনার কাছে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে খুব শীঘ্রই অর্গানো নিয়ে, এরকম সুন্দর সুন্দর অ্যাফোরিজম নিয়ে, অর্গানের সুন্দর সুন্দর আলোচনা নিয়ে। সঙ্গে থাকবে হোমিওপ্যাথির দুর্দান্ত দুর্দান্ত ভিডিও। তাহলে বন্দে মাতরম, বিদায় নিচ্ছি, ভালো থাকুন। ততক্ষণ নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন, পরিবারের স্বাস্থ্যের প্রতি নজর দিন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।